তোমরা এত লোক মিলেও একজন আইএএস অফিসারের জালিয়াতি কোনোভাবেই ধরতে কেন পারছো না? এরকম হতে থাকলে তো পুরো সিস্টেম নষ্ট করে ফেলবে। কি করব স্যার, যত লোক লাগিয়েছি কোনোভাবেই তো কাজ হচ্ছে না। বুঝতে পেরেছি, এবার আমি নিজে যাব ওর জালিয়াতি ধরার জন্য। কি বলেন? সে যদি আপনাকে চিনে ফেলে, তাছাড়া আপনি একজন মন্ত্রী হয়ে কিনা সামান্য একজন এআইএস অফিসারের সিকিউরিটি হয়ে যাবেন? একমাত্র সিকিউরিটি ওর সাথে থাকে, ও যেখানে যায় ওরাও সেখানে যায়। সেজন্য সিকিউরিটি হয়ে গেলে সব খোঁজ পাবো, ও কখন কোথায় যায় কি করে। কিন্তু স্যার, সবটা জানার পরে আপনার কি করবেন? ওকে জনগণের সামনে এনে এমন শাস্তি দেব যা ও কখনো কল্পনাও করতে পারবে না। কিন্তু সেখানেও সিকিউরিটি রাখতে যাবে? খোঁজ নিয়ে জানতে পেরেছি ওকে তো দুজন সিকিউরিটি দেওয়া হয়েছে, তাদের দুজনকে ও চেঞ্জ করতে চায়, সেজন্য আবেদন করেছি। আমি তো নিশ্চিত ওর কিছু তথ্য পেয়েছে। তাহলে ওদের থেকে জেনে নেই। সবটা জানা শেষ, সেজন্য ওর আবেদন মঞ্জুর করে আমি নিজেই ওর সিকিউরিটি হয়ে যাব। কিন্তু স্যার, আপনার সিকিউরিটি কি হবে? আমার কিছু হবে না, কাল থেকে আমি কয়েকটা দিনের জন্য ওর সিকিউরিটি হয়ে গেলাম। ওখানে ডিউটি শেষ করে আমি এখানে এসে কাজ করে নেব। কিন্তু স্যার, যদি আপনার খোঁজ করে কেউ? বলবে আমি দেশের বাইরে আছি। জি স্যার, তাই হবে। 2 দিন পরে আকাশ সিকিউরিটি হিসেবে জয়েন করে চলে আসে আবিরের বাড়িতে। তুই কে, আর এই বাড়িতে কি করে এলি? স্যার, আমি আপনার নতুন সিকিউরিটি। তোর কার্ড দেখা, সাথে পেপারগুলো। কাগজ আর কার্ড দেখায়। সেগুলো দেখে অভির বিশ্বাস হয়, কেননা সব কাগজ তো আসল। তাহলে এখন কাজের কথায় আসে। আমার সিকিউরিটি সেহেতু আমি যা যা বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। যা অর্ডার দিব সেগুলো কোনো কারণ জিজ্ঞাসা না করেই করতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। চলো তাহলে। প্রথমত অভির সাথে অফিসে আসে। অফিসে এসেই আকাশের চোখে পড়ে একটা মেয়ের দিকে। মেয়েটিকে দেখে আকাশ পুরো ফিদা হয়ে যায়, এক নয়নে তাকিয়ে আছে। এত সুন্দর একটা মেয়ে এই অফিসে কাজ করে, তাহলে তো এই অভি ওকেও প্রস্তাব দিয়েছে। একটা কাজ করি, মেয়েটার সাথে আস্তে আস্তে ভাব জমাতে থাকি, তাহলে বুঝতে পারবো যদি মেয়েটার সাথে খারাপ কোনো ঘটনা না ঘটে তাহলে আমি ওকেই বিয়ে করব। তখনই অভি আকাশকে বাহিরে অপেক্ষা করতে বলে। বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। তখন মেয়েটি এসে একটা চেয়ার দেয়। এখানে বসুন স্যার, বের হতে হতে 3-4 ঘন্টা তো লাগবে, এতক্ষণ দাঁড়িয়ে না থেকে বসে থাকুন। আচ্ছা, উনি কি সব সময় এরকম এই সময়টা ভেতরে থাকে? হ্যাঁ, ভেতরে কি কাজ করে তা আমরা জানি না, লোকজন আসে যায়, কিন্তু ভিতরে কি হয় তা আমরা জানি না। আচ্ছা, আপনার নাম? ইরা চৌধুরী, তবে চৌধুরীদের মতো এত টাকা সম্পদ নেই। তা আপনার নাম? পারভেজ হোসেন আকাশ। ধন্যবাদ আপনাকে চেয়ারটা দেওয়ার জন্য। ওনার সাথে কাজ তো করেছেন, তবে একটু সাবধানে থাকবেন। কি বলেন? সে কি আপনাদের কাউকে বকাবকি বা অন্য কোনো কিছু করে? পুরো অফিসটা ওনার আন্ডারে তো, সেজন্য উনি যা ইচ্ছে তাই করে বেড়ায়। যে ওনার কথা শোনে না তাকে উনি বের করে দেয় অফিস থেকে। আচ্ছা, ওনার সাথে মেয়েদের কোনো চক্কর নেই তো? ওটা তো আছে, তবে এখানে আমার আগে একটা মেয়ে ছিল। ওই মেয়েকে কি যেন প্রস্তাব দেয়, রাজি হয়নি বলে ওকে ট্রান্সফার করে দেয়, এরকমটা আমি শুনেছি এখানে আসার পরে। কত বছর হলো? আমি তো এসেছি সবে মাত্র 1 মাস হলো। আমি নিজেও ভয়ে আছি, কখন উনি আমাকেও এরকম প্রস্তাব দিয়ে বসে, আর আমি রাজি না হলে আমাকেও সেম ভাবে বের করে দেয়। তো আপনারা পুলিশকে বলেন? উনি তো পুলিশের থেকেও অধিক ক্ষমতার অধিকারী। কথাটা তো ঠিক বলেছেন। যাদের কাছে বিচার দেব তারা সবাই তো অফিসারের কথায় উঠে আর বসে। উপরের স্তরে কারোর সাথে তো আমাদের যোগাযোগ নেই যে ওখানে এসে কথা বলে যাব। তার মানে এটা দাঁড়ালো আপনারা সবাই ওনার কাছে জিম্মি। অনেকটা সেরকমই ধরে নিতে পারেন, কিন্তু আপনার ভাগ্যে না জানি কি আছে। আমার আবার কি হবে? উনি যে পরিমাণে রাগী, না জানি আপনার কি হাল করে। পার্সোনাল ভাবে কিছু কথা বলা যাবে কি? কি কথা? এখানে তো সব কথা বলা সম্ভব না, অনেকে তো পরে অন্যভাবে তা নিবে।
ঠিক আছে, তাহলে আপনার নাম্বার দিন, রাতে কল দেব। ঠিক আছে। নাম্বার দিয়ে দেয়। ওই দিনটা তো আকাশের মোটামুটি কাটতে থাকে। কিছুক্ষণ পরে অভি বের হয়ে অফিস থেকে। স্যার এখন কোথায় যাবেন? আমি কোথায় যাব না যাব তা কি তোমাকে বলতে হবে আমার? আপনি কোথায় যাবেন তা যদি আমাকে বলে দেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। অফিসের সময় তো শেষ, তাই তুমি আমাকে বাসায় পৌঁছে দিয়ে তোমার বাসায় যাও। ঠিক আছে স্যার। অভিকে ওর বাসায় পৌঁছে দিয়ে চলে আসে আকাশ ওর বাড়িতে। ওখানে আসার পরে স্যার কিছু জানতে পেরেছেন? কিছু তথ্য পেয়েছি, তবে ওকে ধরতে যা কিছু লাগবে তা জোগাড় করতে সময় লাগবে অনেক। তাহলে এখন কি করবেন? যেভাবে চলছে সেভাবে চলতে থাকুক, দেখি না কি হয়। কিন্তু আপনি যদি সংসদে না যান তখন তো ওই দিকের কাজ হবে না। যখন কাজ বেশি পড়বে তখন না হয় যাব। যেমনটা আপনার ইচ্ছে স্যার, তবে স্যার আপনি নিজে যে এরকম কাজ করবেন তা কিন্তু আমি মোটেও ভাবিনি একটুও। মানুষের সেবা করার জন্য মন্ত্রী হয়েছি, তাদের সুযোগ সুবিধা তো আমাকে দেখতেই হবে। ঠিক আছে স্যার। কথাটা বলতে বলতে তখনই অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমার নাম্বারে অচেনা নাম্বার থেকে কল এসেছে। হয়তো কাউকে নাম্বার দিয়েছিলেন স্যার, কল রিসিভ করে কথা তো বলেন। তুমি যাও তাহলে। রিসিভ করে কথা বলতে থাকে। কে বলছেন? ইরা বলছি। এই নামে তো আমি কাউকে চিনি না। আজকে অফিসে যে আপনার নাম্বার নিয়েছি। এখন মনে পড়েছে। জি বলুন। ব্যস্ত কি বেশি? এতটা ব্যস্ত না। আচ্ছা শুনুন তাহলে, স্যার যে খারাপ কাজ করে সেটা আমরা সবাই জানি, তবে কীরকম খারাপ কাজ তা জানি না। সেজন্য আপনি ওনার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কি বলেন? আগের সিকিউরিটি কি তাহলে? ঠিক ধরেছেন। তার কোনো কিছু কি জানেন ওনার সম্পর্কে? ইরা এবার এক এক করে সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে আপনি ওনার সম্পর্কে এত কিছু জানেন অথচ উনি আপনার কোনো ক্ষতি করছে না। আমি যে এত কিছু জানি সেটা তো উনি আর জানে না। সিকিউরিটি জানতো বলেই তো ওনাকে বের করে দিয়েছে। বুঝতে পেরেছি আমি আপনার কথা। তবে সাবধানে থাকবেন, উনি কিন্তু অনেক সাংঘাতিক একজন লোক। কথা শেষ করে বসে আছে আর ভাবতে থাকে। আচ্ছা ওই রুমে তো একটা ক্যামেরা বসাতে পারি, তাহলে অভি কি করছে না করছে সবকিছু দেখতেও পারবো। তাহলে কাল দেখে আসবো কিভাবে কি করা যায়। পরের অফিসে আসে। অভি ভিতরে যায়। কাজ শেষ হলে রুম আবার আটকে ফেলে। স্যার রুম বন্ধ করলেন কেন? সেটা কি তোকে বলতে হবে? না মানে যদি এরকম ভাবে বন্ধ করে রাখেন তাহলে বাকিদের যদি কোনো কাজ থাকে তারা সেগুলো করবে কি করে? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোর যে কাজ দিছি তুই কর। ঠিক আছে স্যার। আমি একটু বাইরে যাব, তুই তাহলে অন্যদিকে যা। বের হয়ে চলে আসে ওখান থেকে। কিন্তু ইরার কাজ এখনো শেষ হয়নি, সেজন্য ওর কাছে আসে। এ কি, আপনি এখানে? অফিসার যেখানে আমিও সেখানে থাকবো। ওনার রুম তো ওইদিকে, আপনার তো তাহলে ওইদিকে থাকার কথা। উনি কোনো কাজে গিয়েছে, সেজন্য আমি ভাবলাম একটু আশেপাশে হেঁটে দেখি আর কি। উনি তো আজকে হোটেলে যাবে। হোটেলে কেন? উনি কিছু মেয়ের সাথে সময় কাটাতে গেছে। কি বলেন? এত খারাপ উনি? যে ঠিক ধরেছেন। আর এইসব তথ্য আমি ওনার আগের বডিগার্ড থেকে পেয়েছি। তাহলে কি আমার মতো খাতির ওই বডিগার্ডের সাথেও ছিল? কি যে বলেন না, আগের বডিগার্ডের বয়স হবে তাও 40-এর উপরে। বুঝতে পেরেছি। অফিসার যখন জানতে পেরেছে আগের বডিগার্ড সবকিছু জেনে গেছে সেজন্য তাকে বদলি করে ফেলেছে। কিন্তু সে বডিগার্ড আপনাকে আবার সবটা বলে গেছে। ঠিক তাই। আবার আপনি যখন সব জেনে যাবেন তখন আপনাকেও বের করে দেবে। তবে উনি কোন হোটেলে যায় এটা বডিগার্ড জানে না। আচ্ছা বুঝতে পেরেছি আপনার কথাগুলো। যাক, এগুলো বলার জন্য আপনাকে ধন্যবাদ। দুপুরে খেয়েছেন? সবেমাত্র 2টো বাজে। একটু পরেই খাবারের সময় হবে, চলুন তাহলে বাইরে এসে খাবো। ঠিক আছে চলুন। ওরা বাইরে খেতে যায়। রেস্টুরেন্ট থেকে বের হতেই অভিকে দেখতে পায় একটা বাসা থেকে বের হয়েছে। অফিসার এখানে কি করে? সেসব তো আমরা জানি না। আচ্ছা উনি মেয়ে নিয়ে? এখানে তো 40টা পরিবার থাকে, কিভাবে বুঝবো কোন বাসায় গিয়েছে? সিসিটিভি দেখলেই তো বুঝতে পারবো।
তোমার মাথায় কি গোবর ছাড়া কিছু নেই? এখানে চাইলেই তো আমাদের সিসিটিভি ফুটেজ দেবে। আমরা বলবো আইএএস অফিসে কাজ করি। তাহলে ব্যাপারটা তো অফিসার জেনে যাবে। তারপর তোমার চাকরি তো যাবে, সাথে আমারটাও। আচ্ছা, আমরা ওনার সম্পর্কে কেন জানতে চাইছি? এমনিতে যার সাথে কাজ করছি তার সম্পর্কে একটু একটু খোঁজ খবর তো নেওয়া দরকার। এটা ঠিক বলেছ। এখন চলো বাসায় যাব। আমি নামিয়ে দেবো কি? কি দরকার? একা একা যাওয়ার চেয়ে ভাবলাম আমি নিয়ে যাই। আমাকে সাথে করে নিয়ে বাসায় চেরার ধান্দা? তোমার সাথে না এলেও আমি তোমার বাসার ঠিকানা কালকের ভেতরে বের করতে পারবো। চ্যালেঞ্জ করছেন? ধরে নিন তেমনই কিছু। ঠিক আছে, যদি আমার বাসার ঠিকানা বের করতে পারেন তাহলে যা চাইবেন তাই পাবেন। ভেবে বলছেন তো? 100% ভেবেই বলেছি। ঠিক আছে, কালকেই জানাবো। ইরা চলে যায়। তারপর আকাশ শহরের মেন সার্ভার রুমে আসে, যেখানে পুরো শহরের ভিডিও আছে। ওখানে আকাশকে দেখেই স্যার, আপনি এখানে? আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানার ভিডিও আমার চাই। জি, অবশ্যই পাবেন। আপনি বসুন, আমি নাস্তা নিয়ে আসতেছি। ততক্ষণে ওরা বের করতে থাকুক। কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসে। এর ভেতরে ভিডিও দেখতে থাকে। আমার পাশে যে মেয়েটি আছে সেই মেয়েটি এখান থেকে ঠিক কোন জায়গায় নেমেছে তা আমি দেখতে চাই। মেয়েটি কোনো কিছু চুরি করেছে বা আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? যা করতে বলেছি তা করো। ওরা ভিডিও দেখতে থাকে। যে যে জায়গায় ট্যাক্সি গিয়েছে সবটা দেখতে থাকে এক এক করে। সবটা দেখা শেষ হলে উনি তো এই বাড়িতে ঢুকলো। ঠিকানা কোথায়? ঠিকানা নিয়ে রাতেই ওই ঠিকানায় চলে আসে। সবাই যখন ঘুমায় তখন চুপি চুপি ছাদে চলে আসে। নিচে নেমে রুম খুঁজতে থাকে। তখন ইরা রুমটা খুঁজে পায়। তবে ইরা তখন ঘুমানোর প্রস্তুতি নেয়। জামা চেঞ্জ করে নাইট ড্রেসটা পরে নেয়। আর তা দরজার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে। দেখে তো আকাশ ইরার উপরে পুরাই ফিদা হয়ে যায়। লাইট অফ করে ইরা ঘুমিয়ে যায়। সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে একটা ফুল দেখতে পায় আয়নার সামনে। কি ব্যাপার, এখানে ফুল কে রাখলো? ওমা, ফুলের সাথে আবার একটা চিঠিও দেখছি। চিঠি খুলে পড়তে থাকে। চিঠি পড়ে ইরা যতটা না অবাক হয় ঠিক ততটাই লজ্জা পায়। কেন পায় তা পুরো চিঠি পড়লেই জানতে পারবেন। কিন্তু সেই লেখাগুলো জানানো হবে না আপনাদের। তবে যখন দরকার পড়বে তখন জানাবো একটু একটু করে। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! কি করে আমার ঠিকানা পেল? ঠিকানার সাথে সব দেখে নিল। অফিসে এসে বেটাকে ভালো করে মজা বোঝাবো। অফিসে চলে আসে, কিন্তু সেখানে এসে আকাশকে দেখতে পায়নি। কি ব্যাপার, গেল কোথায়? 11টায় অভির সাথে আকাশের আগমন হয়। আকাশকে দেখে ইরা তো চোখে চোখ মেলাতে পারছে না। অভি কেবিনে চলে যায়। যাওয়ার পরে ইরা আসে আকাশের কাছে। আপনাকে আমি যতটা ভালো মনে করেছিলাম আপনি তো ততটাই লুচু। বুঝলাম না আমি কি করেছি। যখন আমাকে দেখেছিস তখন বাধা কেন দিলি না? এত রাতে যদি বাধা দিতাম তাহলে তো চোর বলে মারা শুরু করতেন। মার একটু খেলে কিছু হয় না, কিন্তু তাই বলে আমার সব কিছু দেখে নিবি তুই? তাছাড়া তুমি চ্যালেঞ্জ করেছিলে, আমি খুঁজে পেলে যা চাইবো তা পাবো। সেটা তো বলেছিলাম। আমিও পেয়ে গেছি সেটা। শয়তান কোথাকার! কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে যেতে থাকে, যা আকাশের চোখ এড়িয়ে যায়নি। সেজন্য আকাশও একটু হেসে দেয়। দুপুরে ইরা নিজের লজ্জা ভেঙে চলে আসে আকাশের কাছে। দুপুরে কি খাবে না? খাওয়ার তো অনেক কিছু ইচ্ছে আছে, তাহলে সেগুলো কি পাবো? মানে আমি ঠিক বুঝলাম না, কি খেতে চাইছেন? আমি তো তোমার না, থাক, অন্য একদিন বলবো। তার আগে এটা বলুন, আপনি আমার বাসার ঠিকানা কি করে পেলেন? সে অনেক কাহিনী, আমি অন্য একটা দিন না হয় বলবো। তবে কাউকে বলবেন না। ঠিক আছে, বললাম না। তবে একটা কথা, কি কথা? এভাবে দরজা খোলা রেখে কখনো? বাসায় আমি আর বাবা মা ছাড়া কেউ থাকে না, সেজন্য আমার এইসবের কোনো প্রয়োজন পড়ে না। সে শুনে তো দেখার সুযোগ পেয়েছি আমি। এক কথা বারবার বলবেন না তো, আমার লজ্জা করে শুনতে। লজ্জার কাজ করেছেন, এখন লজ্জা পেতে সমস্যা কি? ধ্যাত, আমি গেলাম।
ইরা চলে যায়। কিছুক্ষণ পরে অভি ও কাজ শেষ করে বের হয় অফিস থেকে। এত তাড়াতাড়ি বের হলেন যে? সেই কৈফত কি তোকে দিতে হবে? না মানে আপনি তো এত তাড়াতাড়ি বের হন না। সবে মাত্র 3-4 দিন ডিউটি করছো, বাকিটা সামনে দেখতে পারবে। ঠিক আছে স্যার। আমি একটা মিটিংয়ে যাব, আমার সাথে চলো। জি স্যার, চলুন। অভির সাথে মিটিংয়ে আসে। ওখানে এসে অনেক এমপিকে দেখতে পায়, তবে আকাশকে তেমন কেউ চিনতে পারছে না। কেননা বডিগার্ড পোশাকে তো চাইলেও কাউকে চেনা সম্ভব হয় না। তুমি বাইরে থাকো, আমি ওদের সাথে কথা বলে আসছি। জি স্যার, বের হয়ে কল দিন। আমি আশেপাশে একটু দেখতে থাকি। ঘুরতে ঘুরতে আবার হারিয়ে যেও না। এখানে সিকিউরিটি বা অন্য কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। অভি ভিতরে যায়। আকাশও চারদিকে দেখতে থাকে, কি কি হচ্ছে না হচ্ছে, এই সব কিছু দেখতে থাকে। তখন কেউ একজন ডাক দেয়। স্যার আপনি এখানে? আপনি আমাকে চেনেন কি করে? কি বলেন স্যার, আপনি একজন মন্ত্রী আর আমি একজন এমপি হয়ে যদি আপনাকে না চিনি তাহলে কি চলবে বলুন? কি জন্য ডেকেছেন আমাকে? আপনি এই বডিগার্ডের পোশাকে, তাও এখানে কেন? সে অনেক কাহিনী, অন্য কোনো একটা সময় দেখা হলে বলবো। তাই এখানে আজকে মিটিং কিসের? এখানে সব এমপির সাথে কিছু আইএস অফিসারের মিটিং কি নিয়ে সেটা আমি জানি না, আমাকে কেউ বলেনি, সেজন্য আমি জানি না। বুঝতে পেরেছি তোমার কথা। আচ্ছা, আমি যে এখানে আছি তার কেউ যেন মোটেও না জানে। জি স্যার, জানবে না। এমপি চলে যায়। আরো অনেকজন জিজ্ঞাসা করতে থাকে কেউ কোনো কিছু জানে কিনা, কিন্তু কেউই তেমন কিছু জানে না। ওইদিকে অভি ভিতরে মিটিং করতে থাকে। মিটিং শেষ করতে করতে 2 ঘন্টা শেষ। তাড়াতাড়ি গেটের কাছে আয়। জি স্যার, আসছি। অভির কাছে আসে, গাড়িতে বসে যেতে থাকে। তবে অভি অনেক রেগে আছে, যা আকাশ ভালোই বুঝতে পেরেছে। স্যার, কোনো সমস্যা হয়েছে? সমস্যা কি নিয়ে হবে? না না, আপনাকে দেখে মনে হয় রেগে আছেন অনেক। আমি জেগে আছি নাকি চুপ করে আছি তা কি তোকে বলতে হবে? না স্যার, আমি তো ওইগুলো কিছুই বলতে চাইনি। তাহলে আমার মুখে কি লেখা আছে আমি রেগে আছি? স্যার, কথাতেই তো বোঝা যায় আপনি রেগে আছেন। তুই চুপ করবি? আকাশ চুপচাপ থাকে, কোনো কথা বলেনি। অভিকে বাসায় নামিয়ে দিয়ে সে নিজেও বাসায় আসে। এসে ওর সিকিউরিটিকে বলো, আমার একটা তথ্য লাগবে। কি রকম তথ্য স্যার? এমপি সভায় আজকে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে কিছু এমপি ছিল। তুমি খোঁজ নিয়ে দেখো ওই মিটিংয়ে কে কে ছিল আর কি নিয়ে কথা হয়েছিল। জি স্যার, একটা দিন সময় দিন, আমি আপনাকে জানাবো। তাড়াতাড়ি খোঁজ নাও, তবে সাবধান, কি কারণে খোঁজ নিচ্ছি তা অন্য কেউ যেন না বুঝতে পারে। ঠিক আছে স্যার, জানবে না। পরের দিন সিকিউরিটি খোঁজ খবর নিতে থাকে। অন্যদিকে আকাশ ওর ডিউটি করতে থাকে। তখন আচ্ছা, তুমি আমার বাসায় ঢুকলে কি করে? তা জেনে তোমার কি কাজ? তাহলে ওই জায়গাটা বন্ধ করে দিতাম। বলা তো যায় না কোন সময় এসে আবার আমাকে কোনভাবে দেখে ফেলো তুমি। দেখলে সমস্যা কি? দেখলে সমস্যা কি মানে? তোমার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার অনেক সমস্যা আছে। মেয়েদের সমস্যা থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আসলেই আপনি একটা লুচু। তোমাকে দেখার আগে ঠিক ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর পুরোপুরি আমি লুচু হয়ে গেলাম। আমি আর একটা কথা বললে, বললে কি করবে? তুমি যেমন করে আমাকে দেখেছো আমিও তেমন করে তোমাকে দেখে নেব। শখ কত! তাহলে আর ওইসব নিয়ে কথা বলবে না। তুমি নিজেই তো আগে কথাটা বলতে। মানছি ভুল আমারই হয়েছে। যাক, এই প্রথম কোনো মেয়ে ভুল করে স্বীকার করলো। তাহলে তো আমার অস্কার পাওয়া উচিত। তাহলে চলুন অস্কার দেওয়ার ব্যবস্থা করি। কোথায় যেতে হবে? কোথাও যেতে হবে না, আমি রাতে নিয়ে আসবো তোমার বাসায়। যদি বাবা মা দেখে ফেলে? আমি তো আসবো 12টায়। ঠিক আছে, অপেক্ষায় থাকবো আমি। দেখি কি গিফট নিয়ে আনো।
রাত 12টায় ইরা শাড়ি পরে বসে আছে আর বারবার উকি দিয়ে দেখতে থাকে আকাশ এসেছে কিনা। এখন আসছে না কেন? আচ্ছা সত্যি আসবে তো? না আমাকে এভাবে বসিয়ে রেখে কোনো... 12টা 10 তখন ইরা ওর দরজার সামনে কারো আসার উপস্থিতি টের পায়, সেজন্য দরজার পিছনে লুকিয়ে পড়ে। আকাশও উকি দিয়ে কাউকে খুঁজে পাচ্ছে না। কি ব্যাপার, কোথায় গেল? হয়তো ওয়াশরুমে গেছে। আচ্ছা, আমিও বিছানায় অপেক্ষা করি, বের হলেই চমকে উঠবে। আবার চমকে ওঠার সাথে সাথে চিৎকার না করে বসে। বের হয়ে চলে আসে রুমে। ইরাকে এখনো দেখতে পায়নি। ইরাও সুযোগ করে আকাশের চোখে হাত রাখে। এতে তেমনটা ঘাবড়ে যায়নি, কেননা এগুলো হতেই পারে স্বাভাবিক, কিন্তু ওর ক্ষেত্রেও হবে সেটা আর ভাবেনি। কি ব্যাপার, চোখ কেন বেঁধে রেখেছেন? যেন আমাকে না দেখতে পাও। না দেখতে পেলে গিফট দেব কি করে? দেখলে আবার লোক সামলাতে পারবে তো? কেন, ওই রাতের মতো ওইগুলো পড়ে আছে মনে হচ্ছে। মোটেও না। তাহলে আর সমস্যা কেন হবে? আচ্ছা আমি চোখ থেকে হাত সরাচ্ছি। ঠিক আছে। ইরা হাত সরায়। ওকে দেখে না চাইতেও জড়িয়ে ধরে আকাশ। এরকম কোনো কিছু হবে যা ইরা নিজেও ভাবেনি। 5 মিনিট পরে ছেড়ে দেয়। এই যে আমি তোমার বিয়ে করা বউ না, বুঝলে? যদি হতে তাহলে এই সময়ে অনেক কিছু ঘটে যেত। কি ঘটতো শুনি? এই ধরো রোমান্সের মতো কোনো কিছু। বাহ, তাই নাকি? বিশ্বাস না হলেই করে দেখাবো কি? থাক, দরকার নেই। তা কি এনেছেন আমার জন্য? দাঁড়িয়ে দেবো নাকি বিছানায় বসতে দেবে? একটা মেয়ের বিছানায় কিন্তু মেয়েরা সব পুরুষকে বসতে দেয় না, কিন্তু তুমি চাইলে শুয়ে থাকতেও পারো। একা একা কেন শুয়ে থাকবো? সাথে আর কাকে চাই শুনি? কেন, তুমি থাকলেও মন্দ হয় না। ইস, শখ কত তোমার। আচ্ছা, তাহলে বসে গিফটগুলো দেই। দাও তাহলে। কিছু গিফট দেয়। তা পেয়ে ইরা তো অনেক খুশি হয়ে যায়। শেষে গিফট পেয়ে খুশিতে জড়িয়ে ধরে আকাশকে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। থেকে যাও আজকে। এই রুমে কিভাবে, তাও দুজন? ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন বলো, আমাকে দেখতে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। মন তো চাই মন কি চায়? একটা কিস। শুধু একটা হলেই হবে নাকি আরো? আগে উদ্ভাবন তো করি। বাহ, শখে দেখি। ঠিক আছে, দাও তাহলে। কিস করে একটা, কিন্তু তাও 20 মিনিট যাওয়ার পরে ইরাকে ছেড়ে দেয়। কথা ছিল কিস, বাকিটা তো কথা ছিল না। শুধু করলে শেষ পর্যন্ত যাওয়াটা যে দরকার অনেক বেশি। তাই বলে আচ্ছা থাক, বাকিটা নাই বললাম। এখন আসো। রাতটা থেকে যাই। জি না, কোনো দরকার নেই। আচ্ছা, চলি তাহলে। চলে আসে ওখান থেকে। ও হ্যাঁ, কি কি গিফট দিল সেগুলো আপনাদের না জানলেও চলবে। পরের দিন আবার অফিসের দিকে আসতে থাকে অভিকে নিয়ে। তখন রাস্তায় কিছু লোক দাঁড়ায়। দেখতো ওরা কি চায়। যদি তোমার কোনো ক্ষতি করে বসে? তোমাকে রাখা হয়েছে আমার নিরাপত্তার জন্য। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। কি করা যায় মানে? ওরা কেন এসেছে, কি করতে চায়? যদি আমার উপরে অ্যাটাক করতে আসে তাহলে ওদের হয় তুমি এখান থেকে তাড়িয়ে দেবে, না হয় ওদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার, যাচ্ছি। গাড়ি থেকে নেমে ওই লোকগুলোর কাছে আসে। পথ আটকে কেন দাঁড়ালে তোমরা? তা কি তোকে বলতে হবে? বলতে হবে। তুই কে রে যে তোকে বলতে হবে? আমি ওনার বডিগার্ড। ওনার সাথে পাঞ্জা নেওয়ার আগে আমার সাথে লড়াই করে হারাতে হবে। তাহলে আগে তোর ব্যবস্থা করি। ওই ধর ওকে। বাকি লোকগুলো আসে ধরার জন্য। ওদেরকে এক এক করে মারতে থাকে। অনেকটা সময় ধরে মারার পরে যদি পালিয়ে যাস তাহলে প্রাণ ভিক্ষা দেব, নয়তো আমি এখানেই তোকে মেরে ফেলবো। না না, আমাদের মারবেন না, আমরা চলে যাচ্ছি। যাওয়ার আগে এই কথাটার উত্তর তো দিয়ে যা। কিসের উত্তর? তোরা অভিকে কেন মারতে চাস?
ওনার কারণে আমাদের গ্রাম থেকে বের হয়ে যেতে হচ্ছে। ব্যাপারটা বলো তো আমাকে ঠিক মতো। কিছু কথা ওদের থেকে শুনতে পাই। শোনার পরে বুঝতে পারে ওদের সাথে ঠিক কতটা অন্যায় করা হয়েছে। ঠিক আছে, তোমরা যাও। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ঘর তোমাদেরই থাকবে। সত্যি বলছেন তো স্যার? হ্যাঁ, সত্যি বলছি। যাও তাহলে। ওরা যাওয়ার পরে অভি তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, চুপচাপ সব কথা শুনতে থাকে। ওরা তো আপনাকে মারার জন্য আসেনি, তাহলে কাকে মারতে এসেছে? অন্য কাউকে মারতে এসেছিল। ঠিক আছে, বসো তাহলে। কিছুক্ষণ পরে ওরা অফিসে আসে। এসে অভিও কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে আজকে এত লেট হলো কেন? রাতে অনেক। বাকিটা বলার আগেই থামিয়ে দেয়। রাতের কথা এখন দিনের বেলা বলার জন্য কি বলেছি? জিজ্ঞেস করলে সেজন্য আমি উত্তর দিলাম। থাক, আর বলতে হবে না, যাও এখন কাজে। দরজার কাছে এসে অপেক্ষা করতে থাকে। অপেক্ষার পাশাপাশি কল দেয় সিকিউরিটিকে। জি স্যার, বলুন। তোমাকে আমি একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় যাও, আর ব্যাপারটা কি তা জেনে এসো। ঠিক আছে স্যার, যাচ্ছি। এরা তো এদের কাজ করতে থাকে। দুপুরে অভি আবার ও বের হয়, তালা লাগিয়ে দেয়। আমি একটা সাইডে যাব, তুমিও চলো আমার সাথে। জি স্যার, চলুন। অভি ওই সাইডে আসে যেখানে লোকেদের উচ্ছেদ করার ব্যাপার নিয়ে মিটিং করেছিল। এরা এখানে কেন? কারা এখানে স্যার? তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। চলুন স্যার, আমরা এখান থেকে পালাই। ওরা কি জানে আমি কে, কি করতে পারি? ওরা তো সবই জানে, কিন্তু ওরা তো সংখ্যায় অনেকজন। যদি হামলা করে আমি একা কিন্তু সামাল দিতে পারবো না, বলে দিলাম। তোকে বডিগার্ডের চাকরি কে করতে বলেছে? হ্যাঁ, আমি মানুষ, কোনো রোবট নেই। ওরা 10 জন, আমি একজন। একটু লজিক খাটিয়ে তো বুঝতে পারেন। তাহলে এখন কি করব আমরা? সময় থাকতে এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে। তাহলে চলো, এরপর আমি পুলিশ নিয়ে আসব পুলিশ নিয়ে কেন? এদের সরানোর জন্য। কিন্তু স্যার, এরা কি দোষ করলো? এই জায়গা তো সরকার ওদের থাকার জন্য দিয়েছে। তোকে কে বলল? কোর্ট আর টিভি দুই জায়গায় তো সবটা দেখালো। বেশি কথা বলবি না, বলে দিলাম। সরকার দিয়েছে তো কি হয়েছে? আমি তো এই জমি থেকে ওদের বের করেই ছাড়বো। কিন্তু ওরা যদি আবার কোর্টে যায়? এই সুযোগ ওরা পেলে তো যাবে। এর আগেই তো আমি সব ব্যবস্থা করে রাখবো, দেখি ওরা কিভাবে কি করতে পারে। এখন তাহলে এখান থেকে। ওখান থেকে চলে আসে। রাতের বেলায় সিকিউরিটি সব খবর এনে দেয়। আমি সবকিছু জানতে পেরেছি। এখন তাহলে কি করবেন? ওই বস্তি তো ওদের নামে। জি স্যার। একটা কাজ করো, তুমি একজন উকিল ঠিক করো। স্যার, উকিল কেন? উকিলকে বলবে এই অভির নামে একটা কেস করতে। কিন্তু অভি তো সহজে বের হয়ে যাবে, কারণ এরকম কেসে ও বড়জোর ক্ষতিপূরণ দেবে। এর বেশি কিছু হবে না। এর বাইরে আরো কিছু সুবিধা হবে। কিরকম সুবিধা স্যার? বিষয়টা তাহলে সরকারের নজরে আসবে। বুঝতে পেরেছি স্যার, আপনি কি বলতে চেয়েছেন। বুঝতে পেরেছো যখন, তখন যাও, কাজে লেগে পড়ো তুমি। কিন্তু অভি যদি জানতে পারে? এত কিছু ও কোনোভাবেই জানবে না, সেজন্য এই নিয়ে চিন্তা করো না। তোমাকে যা যা বলেছি আমি, তুমি সে অনুযায়ী কাজ করে যাও, তাহলে হবে। ঠিক আছে স্যার, তাই করব। আচ্ছা, যাও তাহলে। পরের সিকিউরিটি একজন উকিল খুঁজতে থাকে। অনেকটা সময়ের পরে একজন উকিল পায়, কেননা এতক্ষণ যাদের সাথে যোগাযোগ করেছিল তারা কেউই রাজি হতে চায়নি। অবশেষে একজন রাজি হলো। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এই কাজটা করার জন্য কে আপনাকে বলেছে? মন্ত্রী সাহেব নিজেই এই কথাটা বলেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই ক্যাশ করব। যদি আপনাকে কেউ হুমকি দেয় তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার, জানাবো। ওই দিন বিকালে উকিল কেস করে, যার একটা কাগজ অভির কাছে আসে। অভি তো কাগজ দেখে অবাক হয়। কোন উকিলের এত বড় সাহস হলো এই জায়গার নামে মামলা করার? আমি তো ওই উকিলকে ছেড়ে দেব না।
কিন্তু কি করা যায়, বাকি এমপিদের সাথে তো যোগাযোগ করতে হবে। ওরা যদি ব্যাপারটা না জানায় তাহলে তো পরে সমস্যায় পড়ে যেতে পারি। সেই জন্য যা করার নিজেকেই তো করতে হবে। সেজন্য অফিস থেকে বের হয়। তখনই স্যার, আসবো কি আমি? তোমাকে আসতে হবে না, তুমি এখানেই থাকো। আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আসছি আমি। তাড়াহুড়ো করে অভি তো বের হয়ে যায়, কিন্তু তালা মারতে ভুলে গেছে। সেজন্য আকাশ চুপি চুপি রুমের ভিতরে আসে। তারপর পুরো রুমটা ভালো করে দেখতে থাকে। দেখা শেষ হলে 2-3টা জায়গায় ক্যামেরা ফিট করে দেয়, যেন সব দেখার সাথে সাথে শুনতেও ও পারে। রুম থেকে বের হবে তখনই ইরা সামনে চলে আসে। তুমি ভিতরে গেলে কি করে? রুমের দরজা তো খোলাই ছিল। আর স্যার কোথায়? উনি কি যেন কাজে বাইরে গেল। তাহলে তুমি কেন ভিতরে গেলে? একজন আইএএস অফিসারের রুম দেখতে কিরকম হয় তা দেখার ইচ্ছে ছিল অনেক, সেজন্য আজকে দেখে নিলাম। তাহলে আমি ওকে দেখে আসবো? যাও, নয়তো পরে আর নাও সুযোগ থাকতে পারে। ইরাও ভিতরটা দেখে চলে আসে, তারপর চলে যায় ওর কাজে। ওইদিকে অভি এমপির কাছে আসে। কি ব্যাপার, কি হয়েছে? কোর্ট থেকে নোটিশ এসেছে। কিসের নোটিশ? আমরা সরকারি যে জায়গাটা থেকে লোকজনকে উঠাতে চেয়েছি, ওরা তো কোর্টে মামলা করেছে, যার কারণে এখন নোটিশ পেলাম। আর বিষয়টা তদন্ত করার জন্য আমাকেই বলা হয়েছে। সমস্যা কি? তদন্ত করে তোমার মতো করে লিখে দিবা। কিন্তু যে উকিলের মাধ্যমে ওরা মামলা করেছে সেই উকিলকে তো দেখতে হবে একবার। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করবেন, নয়তো আমাদের সবার জন্য একটা ঝামেলা হবে। চলি আমি তাহলে। বের হয়ে আসে। এমপি অনেক খোঁজ খবর নেওয়ার পরে সে উকিলের সংবাদ পায়। এমপি সে উকিলকে তার বাসায় ডেকে পাঠায়। উকিল ব্যাপারটা আকাশের সিকিউরিটিকে জানায়। এখন আমি কি করব বলেন? স্যার আপনার পাশে আছে, উনি পুরো ব্যাপারটা শুনছেন, আপনি ওনার সাথে কথা বলেন। আচ্ছা দিন। উকিল কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরে তাহলে আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে সেভাবে কাজ করবে। কিন্তু আমার বিপদ হবে না তো? তোমার পাশে আমি আছি। কয়েকটা দিন পরে তো ওই এমপি আর অফিসার দুজনেই জেলে যাবে। যখন ছাড়া পাবে 10 বছরের আগে বের হতে পারবে না, কারণ কেস তো আমি নিজেই করব। যেখানে আমি কেস করে ওদের বিরুদ্ধে প্রমাণ বের করব, তখন ওরা আর কি করবে? স্যার, আপনি শুধু আমার সাথে থাকলেই হবে। তাহলে তোমাকে কাল একটা গ্যাজেট দেওয়া হবে, ওটা তুমি লুকিয়ে রাখবে। কিন্তু স্যার, ওনার বাড়িতে তো স্ক্যানার আছে। একজন এমপির বাড়িতে এত কিছু থাকে না, বড়জোর 2-3 জন সিকিউরিটি দেওয়া হয়ে থাকে। এর বাইরে ওরা যদি আলাদা কোনো ভাড়াটে লোক থাকে তাহলে ওরা থাকবে। ভয় হচ্ছে আমার। তোমার সাথে সিকিউরিটি যাবে 2-3 জন। তোমার উপরে আক্রমণ হলে ওরা ওখানে কাউকে ছাড়বে না, সেজন্য তুমি নির্ভয়ে যেতে পারো। পরের দিন উকিল চলে আসে এমপির বাসায়। ওখানে অভিও ছিল। অভি এখানে আসবে সেজন্য আকাশও ওই বাড়িতেই ছিল। কিন্তু আকাশ আর উকিলের মধ্যে তো উকিল আকাশকে চিনে না। কিছুটা সময় পরে ওই উকিল, তোর সাহস হয় কি করে ওই জায়গার জন্য কেস করার? দেখুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেই আমি কাজটা করেছি। কে তোকে বললো? একজন মন্ত্রীর সিকিউরিটি এসে আমাকে নির্দেশ জানায়। একজন মন্ত্রী বললো আর তুই রাজি হয়ে গেলি? আপনার থেকে একজন মন্ত্রীর পাওয়ার অনেক বেশি, সেটা কি ভুলে গেছেন? না, আমি বলিনি, কাজের কথায় আসছি। সেটা আমি বলতেছি, তুমি কেসটা উঠিয়ে নিবে। আমি কেন ক্যাশ উঠাবো? আমি বলছি সেজন্য। আপনি বলেন কি আমি উঠিয়ে দেব ক্যাশ? আমি বললেই যে তোকে কেসটা উঠিয়ে নিতে হবে তেমন কিন্তু কথা নয়। তাহলে আর কি কথা আছে বলুন? কত টাকা চাই তোমার? আমি তো টাকার বিনিময়ে এখানে বিক্রি হতে আসিনি। বিক্রি তো তোমাকে হতে হবে। আমি যদি বিক্রি হয়ে যাই
তাহলে মন্ত্রী কি আমাকে ছেড়ে দেবে? সমস্যা কি? তুমি টাকা খেয়ে কোর্টের ফাইলের মধ্যে থাকা কিছু লেখা পরিবর্তন করে দিবে, এতটুকুই। ঠিক আছে, তা কত দেবেন? তোমার কত টাকা লাগবে? আপাতত 1/2 কোটি হলেই হবে। এতগুলো টাকা? এতগুলো টাকা জীবনে তুই চোখে দেখেছিস? অভি, এত উত্তেজিত হতে হবে না। ঠিক আছে, টাকা তুই পেয়ে যাবি। চলি স্যার আমি। বের হয়ে আসার পরে অভি আর এমপি আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। দেখছেন স্যার, ওর সাহস কত! আরে এত উত্তেজিত হলে তো চলবে না। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন ওর খেলাও শেষ করে দিব। তার মানে কি মেরে ফেলবেন ওকে? যদি সেই রকম করতে হয় তাহলে তো করা লাগবেই, তাই না? আচ্ছা স্যার, চলি আমি। বাসা থেকে বের হয়ে আকাশকে নিয়ে চলে আসে অফিসে। সন্ধ্যায় বাসায় যাওয়ার সময় উকিলের কাছে থেকে ভিডিও রেকর্ডটা নেয়। তোমার কোনো ক্ষতি হবে না, ভয় পেও না, আমি তো আছি। কিন্তু স্যার, আপনার মুখটা ঢেকে কেন রাখলেন? যেন আমাকে চিনতে না পারে। তাছাড়া তুমি ওদের থেকে 2 কোটি নেবে, আর ওই টাকাটা আমি তোমার কাজে খরচ করব। চাইলে তুমি দেশ ছেড়ে চলে যেতে পারো। কথাটা তো খারাপ বলেননি। সেটাই বলছি, 2 কোটি নিয়ে চলে যাবে এই দেশ থেকে। তাহলে স্যার, কিছু প্রমাণ তো আপনার কাছে তাহলে থাকলো। চিন্তা করো না, সুযোগ করে আমি তোমাকে পাঠিয়ে দেবো। তুমি বরং আমাকে সব প্রমাণ দিয়ে দাও, আমি এর ভেতরে তোমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করছি। স্যার, আমার বাবা মা আছে। সমস্যা নেই, 3 জনই যেতে পারবে। ভিডিও নিয়ে চলে আসে, তারপর ওটাকে শেষের দিক থেকে কিছুটা কেটে দেয়, যেখানে ওদের থেকে টাকা নেওয়ার কথাটা উল্লেখ ছিল। সবটা নিয়ে চলে আসে বাসায়। রাতে ইরা কল দেয়। তোমাকে আজ 2 দিন ধরে অনেক ব্যস্ত দেখাচ্ছে, কারণটা কি বলো তো? করি তো বডিগার্ডের চাকরি, স্যার যেখানে যাবে আমাকেও সেখানে যেতে হবে। কথাটা তুমি ঠিক বলেছো, কিন্তু এতই যদি ব্যস্ত থাকো তাহলে আমাকে সময় দেবে কখন? অফিসে তো এত কথা বলাও সম্ভব না। সেসব কিছু তো জানি আমি। তা সারা জীবন কি শুধু চাকরি করবে, নাকি বিয়ের কথাও ভাববে? আমার মতো মেয়েকে বিয়ে করার জন্য ছেলেরা কি লাইন ধরে দাঁড়িয়ে থাকবে নাকি? লাইন ধরাতে হবে না, একজনকে বেছে নিলেই তো পারো। যাকে বেছে নেব সে কি আজও আমাকে চাইবে? তোমাকে চাইবে না এরকম ছেলে খুঁজে পাওয়া যাবে না। ও তাই নাকি? তাহলে তো ভালো। তবে তোমাকে একটা সত্যি কথা বলবো, বলেও বলা হয়নি। কোন সত্যি? এখন না, যখন সময় হবে আমি নিজেই তোমাকে জানাবো। অপেক্ষায় থাকলাম তাহলে। কাল দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, দেখা হচ্ছে। পরের দিন ওরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। এর ভিতরে আকাশ অভি রুমে আসে। তুমি রুমে কেন আসলে? তুমি জানো না এই রুমে আসা নিষেধ? বাইরে কিছু একটা নিয়ে গন্ডগোল হচ্ছে, আপনি ভেতরেই থাকুন। গন্ডগোলের কথা শুনে অভি কিছুটা ঘাবড়ে যায়, সেজন্য উঠে যায় সেখান থেকে বাহিরে দেখার জন্য। এ ফাঁকে আকাশ ভিডিও রেকর্ড ছড়িয়ে নেয়। 5 মিনিট পরে অভি ভেতরে আসে। বাইরে কোথায় তুই গন্ডগোল দেখছিস? কি বলেন স্যার? বাইরে তো শুনলাম কি যেন কি নিয়ে গন্ডগোল করছে। তোর মাথা ঠিক আছে? যা বাহিরে। বাইরে চলে আসে। আকাশের যা দরকার ছিল তা তো পেয়ে গেছে, এখন শুধু দেখার পালা যা যা দরকার ছিল তা আছে কি না। ওই দিন কাজ শেষ করে বাসায় আসে, এসে ভিডিও চালু করে দেখতে থাকে। মোটামুটি যত তথ্য পেয়েছে তা দিয়েই কাজ হয়ে যায়। যা যা দরকার ছিল পেয়ে গেছি, এবার এইগুলো নিয়ে তুমি কোর্টে যাবে। সবকিছু দেখিয়ে ওদের অ্যারেস্ট করার ওয়ারেন্ট বের করে আনবে। কিন্তু স্যার, জজ কি আমার কথা শুনবে ঠিক মতো? ঠিক আছে, আমি না হয় যাবো সেখানে। পরের দিন জজের কাছে আসে, সব প্রমাণ ওনাকে দেখায়। প্রমাণ তো সব কিছু ঠিক আছে। প্রমাণ যখন আমি জোগাড় করেছি তখন সেগুলো ঠিক না হয়ে যাবে কোথায়? কিন্তু তুমি কেন এতটা রিস্ক নেওয়ার কি দরকার ছিল? যদি জনগণের কথা না ভাবি তাহলে আর কার কথা ভাববো বলেন? যখন ওরা জানতে পারবে আমি ওদের জন্য লড়াই করতে বডিগার্ড হয়েছি,
তাহলে ওদের কাছে আমার সম্মান কতটা উঁচু হবে তা তো বুঝতে পারছেন। তোমার কথা আমি বুঝতে পেরেছি। তা ওদের এই নিয়ে তো 8 থেকে 10 বছর সাজা হবেই। তাহলে তো ভালোই হবে। ওদের বিরুদ্ধে আরো কোনো জালিয়াতি প্রমাণ আছে যা অনেক কষ্ট হয়েছে খুঁজে বের করতে। আচ্ছা, ওদের অ্যারেস্ট ওয়ারেন্ট আমি দিচ্ছি। জজ অভি আর 3-4 জন এমপির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে, সেগুলো এনে পুলিশের হাতে দেয়। এখানে কি আছে স্যার? খুলে দেখুন কি আছে। স্যার এখানে তো। ঠিক ধরেছেন। কিন্তু স্যার আমার চাকরি নিয়ে টানাটানি হবে না তো? এটা তো কোর্টের অর্ডার, সেখানে আপনার চাকরি নিয়ে টানাটানি তো হওয়ার কথা না। তারপরও যদি কোনো সমস্যায় পড়ি একটু দেখবেন আমার দিকটা। ঠিক আছে, দেখব। তাহলে ওদের অ্যারেস্ট করুন যত তাড়াতাড়ি পারেন। ওই দিনই সবাইকে অ্যারেস্ট করা হয়, কেননা ওরা তো জানতো না ওদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে। অভিকে অফিস থেকে এবং বাকি এমপিদের ওদের বাসায় থেকে ধরা হয়েছে। সবাই এখন পুলিশ স্টেশনে আছে। পুলিশ ওসি, তোর সাহস কি করে হয় আমাকে অ্যারেস্ট করার? তুই কি জানিস আমরা কে, কি আমাদের পরিচয়? আপনারা কি বাংলা বুঝেন না, নাকি আমার কথাই বুঝতে চান না? ওই, তোর কথা কি বুঝবো? হ্যাঁ রে, আপনাদের অ্যারেস্ট করার জন্য কোর্ট থেকে নির্দেশ এসেছে। জজের সাহস হয় কি করে আমাদের অ্যারেস্ট করার পারমিশন দেওয়ার? আমাদের কোন কারণে গ্রেপ্তার করা হয়েছে? সরকারি জায়গা যাদের থাকতে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা মিলে ওদের বের করে সেখানে নিজেরা নতুন করে বিল্ডিং বানিয়েছেন, নিজেদের মধ্যে তা ভাগ করার চেষ্টা করে যাচ্ছেন। সেই জন্য আপনাদের বিরুদ্ধে মামলা করা হয়। তার উপর সব সাক্ষী থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করা হয়েছে। কি এত কিছু কিভাবে কি করা হলো? সেটা তো আর আমরা জানি না, কোর্ট থেকে আদেশ এসেছে, সেই জন্য আমাদের কিছু করার নেই। আর এমপি সাহেব, আপনাকে না বলেছি ওই উকিলের খোঁজ নেওয়ার জন্য? চিন্তা করবেন না, কালকে সরাসরি কোর্টে দেখতে পারবেন। রাতে ইরা কল দেয় আকাশকে, দুজনে কথা বলতে থাকে। তখন একটা কথা কি জানতে পেরেছো? কোন কথা? অভিকে পুলিশ অ্যারেস্ট করেছে। অভিনা তোমার স্যার হয়? তাহলে নাম ধরে বলছো কেন? তোমারও তো স্যার হয়, তাহলে তুমি কেন নাম ধরে রাখছো? ঠিক আছে, ডাকবো না। আর ডাকতে হবে না, শুনেছি ওদের 10 বছরের জেলও হতে পারে। হলে হবে, তাতে তোমাদের তো ক্ষতি হচ্ছে না। ক্ষতি তো আমাদেরও হচ্ছে। তোমাদের ক্ষতি কি করে? এই যে তোমার সাথে আমার তেমন দেখা হবে না। তুমি যখন ফ্রি হবে আমাকে কল দেবে, আমি না হয় চলে আসবো। তাছাড়া তুমি তো সন্ধ্যার পরে ফ্রি থাকো। এখন আর থাকবো না। এখন কি সমস্যা? সে অনেক সমস্যা, তোমাকে অন্য কোনো একটা দিন বলবো। তাছাড়া তুমি কাল আসবে তো কোর্টে? আসবো তো। তুমিও কি যাবে? আসবো তো। তাহলে কোর্টে কাল দেখা হচ্ছে। পরের দিন অভি আর এমপিদের কোর্টে ওঠানো হলো। ওখানে আরো অনেক এমপি থেকে শুরু করে জনগণ আসে। উকিলের তো অভাব নেই। ইরা এসে আকাশের পাশে বসে। তুমি অফিসে যাওনি? বড় স্যার যখন এখানে তখন আর অফিসে কাজ নেই। আচ্ছা, বসে বসে দেখতে থাকো। কিছুক্ষণের ভিতরে জজ আসে। এরপর ওদের বিচার কাজ শুরু হয়। আদালতের কাজ শুরু করুন। তবে আমি এটা বলবো, যদি কারো কাছে শক্ত কোনো প্রমাণ থাকে তাহলে ওদের হয়ে লড়াই করবেন, নয়তো শুধু শুধু আদালতের সময় নষ্ট করবেন না। এটা কেমন কথা বললেন আপনি? আমি ঠিকই বলেছি। আপনাদের নামে সব অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আপনাদের ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এক একজন তো টাকার পাহাড় বানিয়ে রেখেছেন। এই উকিল, বেশি কথা বললে কিন্তু। দেখেছেন আপনার সামনেই আমাকে কিভাবে ধমক দিচ্ছে। মিস্টার অভি, নিজের মুখটা বন্ধ করুন। ভুলে যাবেন না এটা আপনার অফিস না। তাহলে ভেবে দেখুন, এরা এইখানেই এরকম অবস্থা করতেছে। উকিল, তোকে কিন্তু ছেড়ে দিব না, তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করে দিব। চুপ করুন, আগে নিজেরা বের হয়ে দেখান জেল থেকে
আমি একজন এমপি, আমাকে 1 মাসও জেলে আটকে রাখতে পারবেন না। 10 বছরের জেল হবে আপনাদের 4 জনের। তা কি করে সম্ভব? একজন এমপিকে এত বছর সাজা হতে পারে না, তার উপর সামান্য কিছু লোক যেখানে মামলাই করেছে। কে বললো সামান্য কিছু লোকে মামলা করেছে? তাহলে কে করলো মামলাটা? মন্ত্রী সাহেব নিজেই করেছে মামলা। কথাটা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়, কেননা একজন মন্ত্রী এমপির নামে মামলা করে, তাও সাধারণ জনগণের জন্য। পুরো কথাটা সবাই শুনতে পায়। সাধারণ জনগণ তো অনেক খুশি হয়। যেখানে গরিবদের লুট করার জন্য সবাই উঠে পড়ে লাগে, সেখানে একজন এমপি ওদের হয়ে লড়াই করছে। এটা সকলের জন্য খুশির খবর। মন্ত্রীর নাম কি? উনি কি এখানে উপস্থিত আছে? আছে। মন্ত্রী সাহেব, আপনি একটু সবার সামনে আসুন। আকাশ উঠতে যাবে, তখন ইরা হাত ধরে রাখে। কি হলো? হাত ধরছো কেন? মন্ত্রীকে সবাই দেখার আগ্রহ দেখাচ্ছে, সেখানে তুমি কেন উঠলে? একটু অপেক্ষা করো, তাহলে তুমি সবটা জানতে পারবে। হাতটা সরিয়ে সবার সামনে আসে। পরিচয় হয়নি, উনি আকাশ চৌধুরী, একজন মন্ত্রী। কথাটা শুনে সবাই তো হাতে তালি দেয়। ইরা অনেক বেশি অবাক হয়। ওই তো আকাশকে দেখে রেগে যায়। কি? তুই না আমার বডিগার্ড ছিলি? তোর কুকর্ম ধরার জন্য আমি বডিগার্ডের চাকরি করেছি। এর আগে অনেক চেষ্টা করেও তোর জালিয়াতি ধরতে পারেনি, সেজন্য আমি এই কাজটা করেছি। কাজটা কিন্তু ভালো করলি না। আমাকে ধমক দিচ্ছিস? সত্যি তোর সাহস যে এখনো কমেনি তা কিন্তু বোঝা যাচ্ছে। আমি যখন বের হব তখন তোকে আমি ছেড়ে দেব না, কথাটা কিন্তু মনে রাখিস। তাহলে ওদের কি শাস্তি দেবেন তা দিয়ে দিন, আমাকে কাজে যেতে হবে। কারো কোনো কিছু বলার থাকলে বলুন। মনে হয় না ওদের পক্ষ হয়ে আর কেউ কিছু বলবে। তাহলে রায় দিয়ে দিন। ওরা তো শুধু একটা জমি জালিয়াতি করেনি, আরো অনেক অপকর্মের সাথে ওরা লিপ্ত ছিল। সেই জন্য ওদের 4 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আর কোনোভাবেই ওদের জামিন করা হবে না। সাথে ওরা যে সব প্রপার্টিগুলো নিজেদের করে নিয়েছে, সেজন্য তাড়াতাড়ি করে ফিরিয়ে নিয়ে পূর্বের লোকেদের ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশদের আদেশ করলাম। কোর্টের কাজ এখানেই শেষ হলো। রায় শুনে সবাই খুশি হয়ে যায়। ওদের 4 জনকে নিয়ে যাওয়া হয় ওখান থেকে। জনগণের জন্য এত কিছু করলো, সেজন্য জনগণ তো আকাশের জন্য দোয়া করতে থাকে। কিছুক্ষণ পরে তাহলে ওইসব কিছু দেখানোর জন্য ছিল? দেখো, আমি এসেছি শুধু অভির কুকর্ম সবার সামনে ধরার জন্য। মাঝখানে তোমার সাথে এতটা ফ্রি হয়ে যাব আমি তা ভাবিনি। যেখানে তোমার সাথে দেখা করার জন্য লোকেরা ঘন্টা দিন অপেক্ষা করে, সেখানে আমি তোমার সাথে এত সহজে দেখা করতে পারবো তা ভাবিনি। চিন্তা করো না, তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। শুধু কি বাড়ির দরজায় খোলা রাখবে? আর একটা দরজাও আছে, সে দরজায় যদি জায়গা করে নিতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই। একজন মন্ত্রী তুমি, চাইলেই কি সে দরজা অবধি আমি পৌঁছাতে পারবো? চেষ্টা করো, অবশ্যই পারবে। আচ্ছা, আমি অফিসে গেলাম, কখনো সময় পেলে চলে এসো। যদি বলো তোমাকে আমার বিয়ে করে সারা জীবন পাশে রেখে দেবো। কিন্তু বিয়ে তো শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাশে থাকবে, বাকি সময়টা কি করবে? বাকি সময়ের জন্য আর একটা কাজ করতে হবে। কি কাজ শুনি? বেশি কিছু না, না থাক, অন্য একটা সময় বলবো। এখন তাহলে বাসায় যাও। ইরাকে বাসায় নামিয়ে দিয়ে আকাশও বাসায় চলে আসে। ইরা ওর বাবা মাকে জানায়। কি বলিস, ওই ছেলে আসলে কাজের একটা কাজ করেছে। যদি ওর মতো বাকিরা করতো তাহলে কতই না সুন্দর হতো। তা তুই কি আগে থেকে চিনতিস ওকে? যখন কাজ করছিলাম তখন তো কথা হতো। আচ্ছা শোন, তুই আপাতত কয়েকদিন বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কেন আব্বু, কি হয়েছে? বাইরের সমস্যা কি? বর্তমান পরিস্থিতি তো দেখছিস, এমপির লোকেরা শহরে এখন হাঙ্গামা করবে, তার উপর তোর উপরে যদি হামলা করে বসে। আমার উপরে কেন হামলা করবে বলো? এই যে অভি তো ভেবে নিবে তুই মন্ত্রীকে সাহায্য করেছিস।
এরকম কিছুই হবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। তাছাড়া ওরা 10 বছরের আগে বের হতে পারবে না। কিন্তু 10 বছর পরে তো ঠিকই বদলা নেবে। সে তো অনেক দেরি। এই 10 বছরে না আমরা এখানে থাকবো, না তোমরা এখানে থাকবে। আমরা আবার কোথায় যাব? যেখানে আমার বিয়ে হবে তোমরাও ঠিক সেখানেই যাবে আমার সাথে। বললেই হলো নাকি? হবে। এ নিয়ে চিন্তা করো না। পরের দিন ইরার বাড়িতে হামলা করে, কিন্তু বাসায় তখন কেউ ছিল না বলে ওনাদের কোনো ক্ষতি তেমন একটা হয়নি। কিছুক্ষণ পরে আমাদের বাসায় তো হামলা হয়েছে। ওরাই হামলা করেছে, তা তোমার কোনো ক্ষতি করেনি তো? বাবা মা তখন বাসায় ছিল না। তাছাড়া আমার বাসায় কেন হামলা করালো আমি তো ঠিক বুঝলাম না। অফিসে আমার সাথে তুমি যে এসে কথা বলতে, হয়তো সেজন্য তোমার উপরে সন্দেহ হয়েছে। উফ, তোমার জন্য আমি ফেঁসে গেলাম। আরে ভয় পাচ্ছ কেন? ভয় কেন পাবো না? যদি আবার আসে, এসে আমাদের মারতে থাকে, তখন কি করে বাঁচাবো নিজেদের? একটা কাজ করো, তোমার পরিবারকে নিয়ে আমার বাড়িতে চলে আসো। তখন লোকে আজে বাজে কথা বলুক। লোকে কেন আজে বাজে কথা বলবে? এই ঝামেলা তো একদিন আর শেষ হবে না, কতদিন যে লাগবে কে জানে। ঠিক আছে, আগে আসো আমার বাড়িতে, তারপর না হয় বাকিটা দেখবো কি করা যায়। ওই দিনই ইরা ওর বাবা মাকে নিয়ে আকাশের বাড়িতে চলে আসে। আঙ্কেল আন্টি, আপনারা ভয় পাবেন না, এখানে তো আপনাদের কোনো ক্ষতি হবে না। তবে চিন্তা করবেন না, আমি সবাইকে ধরার ব্যবস্থা করে আপনাদের আবারও সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করব। যাই করো না কেন একটু তাড়াতাড়ি করো। জি আঙ্কেল, আপনারা উপরে এসে রেস্ট করুন তাহলে। ঠিক আছে ইরা, চলো। চলো আব্বু, আমরা ওই দিকের রুমে যাই। ওনারা তো রেস্ট করতে চলে যায়, তখন সিকিউরিটিকে ডাক দেয়। ওরা সামনে আসে। খোঁজ নাও তো, ওরা কারা ছিল। কাদের খোঁজ নেব স্যার? যারা ওদের বাসায় হামলা করেছে তাদের খোঁজ নিয়ে যে করে হোক তাদের ধরার চেষ্টা করো তাড়াতাড়ি। আপনি ওসিকে কল দিয়ে বলে দিলেই তো ব্যাপারটা সহজ হয়ে যায়। আমি সরাসরি কল দিলে এটা নিয়ে কিছু ইস্যু হয়ে যাবে, বুঝতে পেরেছো? না স্যার, আমার মাথায় তো কোনো কিছুই ঢোকেনি। কিছু ঢোকাতে হবে না, তুমি যাও আর ওসিকে বলো যারা ওই হামলার সাথে জড়িত তাদের যেন তাড়াতাড়ি করে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে স্যার, যাচ্ছি। সিকিউরিটি যায় আর থানায় জানিয়ে দিয়ে আসে। 2 দিন পরে। 2 দিন তো হলো, তো কি হয়েছে? আর কতদিন থাকবো বলো? ওদের যতদিন না ধরতে পারছি ততদিন এখানে থাকবে। এতে তো আমারই বদনাম হবে। তোমার বদনাম হবে সেটা আবার কি করে? তোমার বাসায় একটা অবিবাহিত মেয়েকে রেখেছো, এটা যদি জানাজানি হয় তাহলে পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়বে। এতে মানুষ তোমাকে যে সম্মান করে সেটাও আর কেউ করবে না। বুঝতে পেরেছি তোমার কথা, তবে আমাকে আর একটা দিন সময় দাও, তারপর আমি তোমাকে বলবো। ঠিক আছে, বলবো তাহলে। একদিনেরও তেমন কাউকে পুলিশ ধরতে পারেনি। সবাই লুকালি কোথায়? সেটাও তো মাত্র 2 জনকে ধরেছো, তাও ওদের নাকি ভাড়া করে এনেছে। ঠিক আছে, যাও তাহলে, তবে ওদের কাছ থেকে তো কোনো কিছু তাহলে আর জানা যাবে না। জি ঠিক ধরেছেন। এবার চিন্তায় পড়ে যায়, কেননা ওদের যদি না ধরতে পারে তাহলে তো সমস্যায় পড়ে যাবে। কিছুক্ষণ পরে। এরা তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে করুণা করছো? করুণা করতেছি না, আমি তো ভেবেছিলাম অভিকে ধরার পরে তোমাকে আমার মনের কথাটা বলবো, কিন্তু তার আগেই তোমার বাসায় হামলা হয়। বুঝতে পেরেছি আমি বিষয়টা। তাছাড়া আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। পরে যখন জানলাম তুমি কোনো সাধারণ সিকিউরিটি গার্ড না, একজন মন্ত্রী, তখন আর সাহস হলো না আবার তোমাকে কিছু বলার। তাহলে এখন করুণা কেন মনে হলো? ভেবেছিলাম আমার বর্তমান অবস্থা দেখে কথাটা বলছো। তুমি যে আমাকে ভালোবাসতে সেটা তো একবারও আগে বলোনি। যদি বলতে তাহলে আর আমি এই কথাটা তোমাকে বলতাম না। আমি কিন্তু এখনো উত্তর পাইনি। আমারও কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে, কিন্তু এই বাসায় থেকে কিভাবে? তোমাদের অনুষ্ঠানের সব কিছু তোমার বাসা থেকে হবে, তাহলে আর সন্দেহ থাকবে না। আচ্ছা, তাহলে বাবা মার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, তারপর কি বলে জানিও। ইরা এসে ওর বাবা মাকে কথাটা বলে। ওনারা অনেক খুশি হয়। তাছাড়া খুশি হবে না বা কেন বলুন? একজন মন্ত্রী ওনাদের মেয়ের জামাই হতে চলেছে।
সেজন্য ওনারাও খুশি। পরের দিন ইরা ওর বাবা মাকে নিয়ে ওদের বাসায় আবার ফিরে আসে। এর বাইরে কয়েকজন সিকিউরিটি ওদের বাড়িতে রাখে যেন কোনো বিপদ না হয়। পরের দিন আকাশ বের কার্ড রেডি করে ওর আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করে। 2 দিন পরে সবাইকে বলেছো? সবাইকে বলা শেষ। কাল লোক যাবে তোমাদের বাড়িটা সাজাতে। আমাদের আত্মীয় তেমন একটা নেই, এই তাও বড় জোর 20 জনের মতো হবে। সমস্যা নেই, যা আছে ওটা দিয়েই হয়ে যাবে। তবে ভয় হচ্ছে। ভয় পেও না, ডেকোরেশনের লোক ছাড়া বাইরের কেউ ঢুকতে পারবে না। কিন্তু যারা হামলা করেছে ওদের কোনো খোঁজ কি পেয়েছো? পুলিশ ওই কাজেই আছে, সেজন্য ওই ফাঁকে বিয়েটা হয়ে গেলে ওরা ভয়ে বের হবে না। তুমি যা ভালো মনে করো। 3 দিন পরে ইরার বাড়িতে আসে সবাই। এখানে এমপি থেকে শুরু করে অনেক বড় বড় অফিসার ও সে বিয়েতে উপস্থিত হয়। এখানে কেউ যে এসে হামলা করবে সে সাহসও কারো হয়নি। বিয়ে পড়ানো শেষ। ইরার সাথে সাথে ওর বাবা মাকে নিয়ে আসা হয় আকাশের সাথে। আপনারা আজ থেকে এই বাড়িতেই থাকবেন। কিন্তু তা কি করে হয়? ওখানে থাকা আপনাদের জন্য নিরাপদ না, তার উপর ইরাও নেই। একা একা দুজনে থাকবেন কি করে? কোনো বিপদ হলেও যে আমরা সহজে জানবো সেটারও উপায় নেই। এগুলো তো ঠিক বলেছ। তাছাড়া আমি তো ইরাকে বলেছি আপনাদেরকে ব্যাপারটা বলার জন্য আগেই। ইরা, তুমি বাবা মাকে বলনি? আসলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, যখন বলতেছো তখন না হয় থাকলাম আমরা, কিন্তু আমাদের সব কিছু তো ওখানে। সব আমি নিয়ে এসেছি, শুধু ফার্নিচারগুলো আছে। ওইগুলো তো নষ্ট হয়ে যাবে। যত ফার্নিচার আছে সব মিলে তো 1.5 লক্ষও হবে না। তারপরেও এতগুলো টাকা। উফ মা, ছাড়ো তো এগুলো। এখন চলো আমরা রুমে যাই। তোমরা আগে যে রুমে ঘুমাতে সেই রুমেই ঘুমাবে এখন থেকে। কি আছে, আমি তোর বাবাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও তাহলে। যে যার মতো রুমে আসে। ইরা রুমে এসে দেখে বাসর ঘর সাজানো হয়নি এখনো। সেজন্য রুম কেন সাজানো হয়নি? সবেমাত্র সন্ধ্যা 7টা, 9টা থেকে সাজাবে, 11টায় শেষ, তারপর আমার রুমে। 2 ঘন্টায় যদি সাজানো না শেষ হয়? 6 জন লোক আসবে, ওরা সবটা করে নেবে। তোমার সাজাতে তো 2 ঘন্টা পার হয়ে যাবে। আমি তো আর সাজবো না, এই সাজাই হয়ে যাবে। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। কিছুক্ষণ পর লোক এসে সবকিছু সাজিয়ে দিয়ে যায়। রাত 12টায় ওরা চলে আসে রুমে। এরপর নিজেদের মধ্যে কথাবার্তা সেরে ঘুমিয়ে পড়ে। এর বাহিরে বাকি আর কি কি কাজ করেছে ওইগুলো আপনাদের নাই বললাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে ইরা পাশে নেই। কি ব্যাপার, ইরা কোথায় গেল? নিচে নামার সময় দেখতে পাই রান্না করতেছে। সেজন্য নিচে না নেমে গোসল করে রেডি হয়ে নামে। এত তাড়াতাড়ি তুমি উঠে গেলে? সকাল 9টা বাজে, আমি তো 8টায় উঠেছি, দেখলাম তুমি রান্না করছো, তাই আমিও ফ্রেশ হয়ে নিলাম। এখন নাস্তা করো। বাবা মা কোথায়? বাবা মা খেয়েছে, তোমার জন্য অপেক্ষা করবে বলেছে, আমি না করে দিই। কখন তুমি উঠবে তার তো কোনো খবর নেই, সেজন্য ওনাদের খাইয়ে দিয়েছি। তুমি খেয়েছো? তোমাকে ছাড়া একা খাবো কি করে বলো? এখন দুজনে একসাথে খাবো। কিন্তু তুমি এই কোট আর প্যান্ট পরে কেন নাস্তা করতে এলে? আমাকে তো অফিসে যেতে হবে। বিয়ের পরের দিন কোন হাজবেন্ড অফিসে যায় শুনি? তোমার হাজবেন্ড তো অন্য সবার মতো না, যে বউ পেয়ে রুম থেকে বের হবে না। তাই বলে পরের দিনে যেতে হবে? সন্ধ্যার আগেই আমি চলে আসব, চিন্তা করো না। মনে থাকবে তো? থাকবে মনে। বের হয়ে অফিসে এসে কাজ করতে থাকে। তখন একজন পুলিশ অফিসার আসে। স্যার, একটা খবর জানতে পেরেছি। কি খবর বলো? ওই লোকগুলোকে ধরতে পেরেছি, কিন্তু কিন্তু কি আবার? ওরা তো বলতেছে ওরা এমপির লোক, ওনার হয়ে কাজ করতো। এইসব কিছু আমি আগে থেকেই জানি। নতুন করে কোনো কিছু থাকলে সেটা আমাকে বলো। ওদের টার্গেট এখন আপনি। আমাকে টার্গেট করেছে, তাহলে তো ভালোই হলো। স্যার, এটা কি বলছেন? ওদের থেকে খোঁজ নাও, ওরা কখন কিভাবে কোন দিক দিয়ে হামলা করবে এইসব বিষয় খোঁজ নাও আগে। ঠিক আছে, তবে আর একটা খবর পেয়েছি। বলো তাড়াতাড়ি। এমপি আর অভি জেল থেকে পালানোর চেষ্টা করে যাচ্ছে।
সেজন্য ওদের বড় কোনো জেলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওরা এতটা সাহস পায় কি করে? সেসব জানি না, এখন কি করতে হবে তা বলেন। তোমরা ওদের বড় কোনো জেলে পাঠাও, যেখান থেকে বের হওয়া সম্ভব না। এর বাইরে আরো একটা কাজ করতে হবে। কি কাজ? ওদের থেকে আরো কিছু কথা বের করতে হবে, কেননা ওরা এমপি। ওদের সাহায্য করার জন্য আরো কিছু এমপিও জড়িত থাকবে। বাকি রইল অভির কথা। এমপির সাথে ওকেও নিয়ে যাবে, সেজন্য জেলে নেওয়ার পরে আমি ওদের সাথে কথা বলবো। তুমি তাহলে সে ব্যবস্থা করো। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। এদিকে সব রকম ব্যবস্থা করা হয়ে গেলে বের হয়ে চলে আসে বাসায়। বাসায় আসার পরে শুরু হয় ইরার রোমান্টিক কিছু অত্যাচার। আসতে না আসতেই তুমি দেখি কি করব, তুমি নেই, একা একা লাগছিল। বাবা মা দুজনই আছে, ওনাদের সাথে তো গল্প করতে পারতে। বিয়ের পরে একটা মেয়ের জন্য তার স্বামী সবচেয়ে আপন ব্যক্তি। যদিও আমার নিজের বাবা মা আমার সাথেই থাকে, কিন্তু তাও কেমন যেন তুমি ছাড়া অপূর্ণ থেকে যায়। আচ্ছা চলো, তোমার পূর্ণতার ব্যবস্থা করছি। এরা তো চলে যায় নিজেদের কাজে। পরের দিন সেম ভাবে আবারও সকালে জেলে এসে এমপি আর অভির সাথে কথা বলতে থাকে। কিরে, আমার বডিগার্ড দেখি এখানে। ও স্থির মন্ত্রী সাহেব, তা কি মনে করে? মনে তো অনেক কিছু ছিল, কিন্তু এখন আর তা নেই। কেন কেন? চিন্তায় কি ঘুম হচ্ছে না? এখন আমি যা বলবো তা শুনে তোমার ঘুম হারাম হয়ে যাবে। ও তাই নাকি? তা কি রকম শুনি? তোরা যে এখান থেকে পালানোর চেষ্টা করছিস তা কিন্তু আমি জেনে গেছি। কথাটা শুনে এমপি আর অভি ওরা নিজেদের মধ্যে তাকাতে থাকে। পরেও তাকাতে পারবি। তোদের আজকেই সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেব। এখানে কেন পাঠাবি? যেন তোরা আমার বা আমার পরিবারে কোনো ক্ষতি করতে না পারিস। সাথে তোরা এখান থেকেও যেন পালাতে না পারিস, এর জন্য তোদের ওখানে পাঠাবো। তাছাড়া তোমরা অনেক ভিআইপি লোক, তোমাদের জন্য এইটুকু সুবিধা যদি না করতে পারি তাহলে কি করে হয় বলো? তুই কিন্তু জানিস না আমরা কি করতে পারি। জেলের ভেতরে থেকেও দেখি তোরা সেই আগের মতোই আছিস। তাছাড়া অভি তো মনে হয় 10 বছর মোটামুটি একটা বুড়ো হওয়ার পর্যায়ে চলে আসবে, কিন্তু তোরা 3 জন তো 10 বছরের আগেই মারা যাবি। আরে আমাদের মৃত্যুর কথা চিন্তা না করে তোর কি হবে সে চিন্তা তুই করতে থাক। ওই চিন্তা আছে বলেই তো তোদের এতটা দূরে পাঠাবো, যেখানে তোরা কিভাবে কি করবি তা বলাটাও মুশকিল। ভুলে যাস না, আমরা ভিতরে হলেও কি হবে, আমাদের লোকজন কিন্তু এখনো বাইরে আছে। তোদের তো একটা ব্যবস্থা করি আগে, তারপর না হয় তোদের লোকেদের ব্যবস্থা করব। তাছাড়া এমনিতে তোদের অনেক লোক এখন জেলে আছে, ওদের মাধ্যমে জেনে নেব আমি কি করা যায়। এরকম কতজনকে তুই জেলে নিবি? যতজন থাকবে ততজন। তাছাড়া যদি তোদের কোনো এমপি সাহায্য করতে আসে তাহলে ওরও কি অবস্থা করব তা তুই নিজেও জানিস না। তুই দেখবি আমরা জেলের ভিতর থাকলেও তোর কি অবস্থা করব তা তুই নিজেও জানিস না। দেখি তোরা কি করতে পারিস, আর আমিও কি করতে পারি তোদের জন্য, তাহলে তোরা ভালো থাকিস। এই বলে চলে আসে ওখান থেকে। এরপর ওরা ও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এখন কি করব? আমি লোকদের খবর দিচ্ছি, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এইখানে। তারপর আমরা ওদের বুঝিয়ে দিব কি কি করতে হবে। সেন্ট্রাল জেল থেকে তো পালানোর কোনো সুযোগ নেই। সেটা আমি জানি, তবে এখানে আমরা আরামেই থাকতে পারবো। সেটা কি করে? এত কিছু ভাবতে হবে না তোমাদের, আগে আমার লোকেরা আসুক। এমপির লোকেরাও আসতে থাকে। আকাশও চলে আসে বাসায়। লোকেরা এসে এমপির সাথে কথা বলতে থাকে। বস, কি করব? ও তো একজন মন্ত্রী, চাইলেই তো সম্ভব হবে না। সেজন্য তো তোমাদের সাবধানে কাজ করতে হবে। আগে তো সব কিছু আপনি ম্যানেজ করে দিতেন, এখন সে সব কিছু কে কীভাবে ম্যানেজ করে? রাজীবের সাথে কথা বলো আর ওকে আসতে বলো। বস, এই রাজীবকে? ও আমারই লোক, মোবাইল দিয়ে আমি ওকে কল দিচ্ছি। রাজীবকে কল দিয়ে বলে, সাথে সবটা বুঝিয়ে দেয়। কাল রাজীব আসবে, তোরা ওকে রেল স্টেশন থেকে নিয়ে আসবি। কিন্তু আমরা ওনাকে চিনব কি করে? ও নেমে এই নাম্বারে কল দিবে, তখন ও যা যা বলবে তা তা করবে। ঠিক আছে বস,
তোমরা তাহলে আসো। আবার কবে দেখা হবে তোমাদের সাথে তা আমি জানি না। লোকেরা চলে যায়। রাতে ইরা আর আকাশ গল্প করতে থাকে। আমরা হানিমুনে কোথায় যাব? কার হানিমুন আর কিসের হানিমুন? ওই বিয়ে করেছি আমরা, হানিমুন তো আমাদেরই হবে। বর্তমানে অনেক কাজ পড়ে আছে, কিভাবে যাই বলো? হানিমুনের তুলনায় তোমার কাছে কাজ বেশি হয়ে গেল। তুমি বোঝো না কেন? ওরা চারজন তো আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কখন কি করে বসে আমাদের। তাহলে আমরা দেশের বাইরে যাব, ওখানে তো চাইলেও ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আগে পরিস্থিতি দেখি, তারপর না হয় তোমাকে জানাবো। তাছাড়া সবেমাত্র 2টা দিন হলো। তবে আমি আর 3টে দিন দেখব। যদি তুমি না নিয়ে যাও তাহলে কি করবে? অন্য কারোর সাথে হানিমুনে চলে যাব, বলে দিলাম তোমাকে। 3 দিন পরে কেন? সকালেই চলে যাও, যদি কেউ থাকে। এখন তো আমাকে ভাগিয়ে দেওয়ার ধান্দা খুঁজছো। তুমি কি ভেবেছ আমি এইগুলোর কোনো কিছুই বুঝি না? আমি অবুঝ? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিতেই বলেছি। রাখ তোর এমপি বলা। আমি 3 দিন সময় দিলাম। যদি এর ভিতরে হানিমুনের প্ল্যান না করিস, তাহলে তোর এই বাড়িতে ঢোকা বন্ধ। আমার বাড়ি, অথচ আমি ঢুকতে পারবো না? হ্যাঁ, পারবে না। এবার তুমি নিজেই ভেবে দেখো কি করবা। এবার তো বেচারা ভালো একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। কি করবে ভেবে পাচ্ছে না, সেজন্য তাড়াতাড়ি করে টিকিট করার ব্যবস্থা করে। ওইদিকে রাজীব স্টেশনে চলে আসে। কোথায় তোমরা? আমরা তো স্টেশনে আছি। তোরা কোন দিকে আছিস? 2 নম্বর পিলারের নিচে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, অপেক্ষা কর। 3 মিনিট পরে ওদের সামনে আসে, কিন্তু ওরা চিনতে পারছে না, সেজন্য ওই কি চাই তোর? তোদেরকে আমার চাই। কথাটা শুনে ওরা পুলিশ ভেবে ভয়ে পালাতে যাবে, তখনই ওদের থামায়। আগে বললেই তো পারতেন, আমরা তো শুধু শুধু ভয় পেয়ে গেছি। তোদের মতন হাদারাম দিয়ে এমপির কি করে যে এতগুলো বছর চলছে তা আমি বুঝতে পারছি না। আমরা যেমনই আছি তেমনই থাকতে চাই। এত বকবক না করে চল এখন। কোথায় যাবেন? কবরস্থানে। ওখানে আপনার কাজ কি? আপনার তো আমাদের সাথে আস্তানায় যাওয়ার কথা, তাহলে সেখানে না এসে কবরস্থানে কেন যেতে চাইছেন? যখন সবই জানিস তাহলে জিজ্ঞেস করলি কেন? তোদের কি করে যে এমপির সাথে রেখেছে কে জানে। দেখুন, কথায় কথায় এরকমভাবে রাগ দেখাবেন না। বেশি পটর পটর না করে চল এখান থেকে। রাজীবকে নিয়ে চলে আসে আস্তানায়। এসে বিশ্রাম করতে থাকে। রাতে এমপির লোকদের সাথে আলোচনা করতে থাকে। সবটা শোনার পরে তাহলে লোকটা মন্ত্রী, সেজন্য ওকে মারাটা কিছুটা কঠিন তো হবেই। তার উপর আমাদের কথা তো বাদই দিলাম। তোমরা যেভাবে যা কিছুই করছো সে কথা তো বাদই দিলাম। তোমাদের দিয়ে কোনো কিছুই হবে না, সেজন্য আমি আমার লোকদের নিয়ে আসবো। আমরা তো 20 জনের মতো আছি, তাহলে নতুন করে আবার লোক কেন? তোরা যে এক একটা মাথা মোটা, তোদের দিয়ে তো এই কাজ মোটেও সম্ভব না। এভাবে অপমান করতেছেন? তোদের মান থাকলে তো অপমান করব। আমার 20 জন লোক আসবে, সেজন্য ওদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে 1 লক্ষ টাকা। ওই জায়গায় ওদের থাকার ব্যবস্থা কর। কি বলেন? ইট রড বালি সিমেন্ট তো 5 লাখের মতো আসবে। ওই হাদারাম, আমরা এখানে সারা জীবন থাকতে আসিনি, 2 থেকে 3 দিন থাকতে এসেছি। জি, বুঝতে পেরেছি। কাল থেকে তাহলে কাজ শুরু করতেছি। পরের দিন থেকে কাজ শুরু করে। একে একে 20 জনের থাকার জন্য একটা বড় টিনের ঘর তোলে, একদম সিম্পলের মধ্যে। এভাবে 2 দিন কেটে যায়। কোনো ব্যবস্থা করলে? টিকিট করতে গিয়েছি, কালকে জানাবে। আমি কি ব্যাগ গুছিয়ে রাখবো? আগে টিকিট দেখি, সময় দেখার পর জানাবো। ঠিক আছে। এইদিকে টিকিট দেখে ইরাকে জানায়। ইরাও সবকিছু গুছিয়ে নেয়। রাতে ওরা সবকিছু নিয়ে নিচে নামে। ইরা, কোথায় যাচ্ছিস তুই? হানিমুনে যাচ্ছি আম্মু। আমাদের তো কিছুই বললি না। হানিমুনে যাব, মেয়ে হয়ে মাকে এটা বলবো কি করে বলো? কিছু তো জানাতে পারতি। আর বলো না, আকাশকে অনেক বলেছি, কিন্তু অনেক ঝড়ঝাপটার পরে আজকে টিকিট পেল। তোর কি লজ্জা শরম কখনো হবে না? বুঝি না, তুমিও বলছো, আকাশও বলছে, আমার নাকি মোটেও লজ্জা শরম নেই। যদি থাকতো তাহলে কেউ হানিমুনে যাওয়ার জন্য স্বামীর সাথে এভাবে ঝগড়া করে? দূর, যা হওয়ার হয়েছে। আমরা গেলাম, তোমরা নিজেদের খেয়াল রেখো। কিন্তু আকাশ কোথায়? এই তো নামবে এখনই।
আকাশও নিচে নামে, এসে ইরার বাবা মাকে সবটা বুঝিয়ে দেয়। ওনারা ও সবটা বুঝে নেয়। তাহলে বাবা মা যা দরকার পড়বে সিকিউরিটিকে বলবেন, ওরা এনে দেবে। তবে আপনারা বাড়ির বাইরে যাবেন না। তুমি কোনো চিন্তা করো না, আমরা বাইরে যাব না। যদি কোনো বিপদ মনে করেন, গোপনীয় রুমটা তো জানেন, ওই রুমে চলে যাবেন। ওখানে মোবাইল টেলিফোন লাইন আছে, সাথে আশেপাশে থানার নাম্বার। ওদের কল দিয়ে সহযোগিতা নিতে পারবেন। ঠিক আছে, তোমরাও সাবধানে থাইকো। তোমরা এই নিয়ে কোনো চিন্তা করো না, চলি তাহলে আমরা। ওরা বের হয়ে চলে যায় এয়ারপোর্টের দিকে। রাজীবের লোকেরা স্টেশনে চলে আসে। রাজীব ওদের নেওয়ার জন্য চলে আসে। ভাই কেমন আছেন? আমি ঠিক আছি। একজনকে মারতে টপকাতে হবে। বস তাই বলে 20 জন কিনেছেন? 4-5 জনকে তো আপনি একাই মেরে ফেলতে পারেন। লোকটা একজন মন্ত্রী। লোক বললে ভুল হবে, 28 থেকে 30 বছর বয়স হবে। কি বলেন? তাহলে তো রিক্স আছে অনেক। রিস্ক তো থাকবেই। এখানে এইসব বিষয় আলোচনা না করে চল এখন আমার সাথে। জি চলুন বস। ওদের নিয়ে আস্তানায় আসে। তারপর ওদের জন্য তৈরি করা ওই ঘরটা দেখিয়ে দেয়। বস আমরা এই ঘরে কিভাবে থাকবো? আমরা এখানে 2 থেকে 3 দিন থাকার জন্য এসেছি। তাহলে তো ঠিক আছে, আমরা তাহলে বিশ্রাম করি। ঠিক আছে, যা তোরা। আর এই তোমরা এদিকে আসো। জি বলুন। ওই মন্ত্রীর খোঁজ খবর কিছু কি এনেছিস তুই? শেষবার খুঁজতোজ নিলাম, জানতে পেরেছি ওরা বাইরে আছে। তা ফিরবে কখন? এই ব্যাপারে তো কিছু এখনো বলেনি। না বললে তো সমস্যা। এরকম অর্ধেক তথ্য দিয়ে তো কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না। আচ্ছা, ওরা দেখি কবে আসে। এরা তো অপেক্ষা করতে থাকে। ওইদিকে আকাশ আর ইরা চলে আসে দুবাইতে। ওরা একটা হোটেলে এসে ওঠে। আমরা এখন বিশ্রাম নিই, তাহলে রাতে বের হব আমরা। তোমার যেমনটা ইচ্ছে। ওরা ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে ওরা শহরটাকে ঘুরে দেখার জন্য বের হয়। অনেকটা সময় নিয়ে ঘুরে তারপর বাসায় ফিরে আসে। অনেক ক্লান্ত আমি, ঘুমাই এখন। ঠিক আছে, ঘুমাও তাহলে। তুমি দেখে আনরোমান্টিক একটা ছেলে। আমি এবার কি করলাম? কোথায় একটু আদর করবে, জড়িয়ে ধরে ঘুমাবে, তা না করে আমাকে ঘুমাতে বলছো? তুমি নিজেই তো বললে তুমি ক্লান্ত। সেটা তো বলেছি, কিন্তু জড়িয়ে ধরতে তো মানা করিনি। আসলে তোমাদের মেয়েদের মন কখন কি চেয়ে বসে তা তোমরা নিজেরাও জানো না। দেখো, আমরা কিন্তু সবই জানি। আসল কথা হলো তোমরা ছেলেরা বোকা, বুঝতে পারলে? তুমি যে কতটা চালাক সেটা তো দেখতে পাচ্ছি। তুমি কি কোনো কিছু বললে? বলছিলাম কি, চলো এখন ঘুমাই। ঠিক আছে চলো। ওরা ঘুমিয়ে যায়। রাজীব খোঁজ নিয়ে জানতে পারে আকাশ দেশের বাইরে আছে, সেজন্য ফেরা অবধি অপেক্ষা করতে থাকে। এখন তাহলে প্ল্যান কি? আগেও ফিরে আসুক, তারপর ওর ব্যবস্থা করব। সবচেয়ে ভালো হবে যদি আমরা এয়ারপোর্টের পরেই ওর ওপরে হামলা করি। কিন্তু রাস্তায় পুলিশ আর ওর সাথে তো সিকিউরিটি থাকবে। এর বাইরে বাকি সময় ওর সিকিউরিটি থাকবে ওর সাথে। তাহলে কি করা যায়? আমরা তো 40 জন আছি। সবাই মিলে যদি একসাথে হামলা করি তাহলে সিকিউরিটিও কিছু করতে পারবে না। কিন্তু ও কবে ফিরবে সেটাই তো আমরা জানি না। সেজন্য আমি এয়ারপোর্টের বাইরে হামলা করার কথা এড়িয়ে চলছি। এটা তো ভেবে দেখিনি। তাহলে অপেক্ষা করি আমরা। ঠিক আছে, তবে এর ভেতরে অন্য সব কাজ করতে থাকো। মানে হামলা করার জন্য যা দরকার সবগুলো ব্যবস্থা করো। ঠিক আছে, করতেছি। এরা এদের মতো করে সবকিছু ঠিকঠাক করতে থাকে। অন্যদিকে আমরা কিন্তু এখানে 5 দিন থাকবো। এতগুলো দিন? তো কি হয়েছে, আবার কখন তুমি ঘুরতে নিয়ে আসো তার কোনো গ্যারান্টি আছে নাকি? বাহ, মেয়ে মানুষ এতটা চালাক হয় তোমাকে না দেখলে তো বুঝতেই পারতাম না। সব মেয়েরাই মোটামুটি চালাক, কিন্তু তোমরা বুঝতে লেট করো। ও তাই নাকি? আজকে শপিং যাব, কিন্তু স্পেশাল জিনিস কিনবো হানিমুনের জন্য। সেটা আবার কি? তুমি আসলেই বুঝতে পারবে। ওরা শপিং করতে থাকে। ইরা কিছু ড্রেস কিনতে থাকে। তা দেখে এবার আকাশও খুশি। কেন খুশি হয় তা আপনাদের না জানলেও চলবে। এবার বলো, তুমি খুশি তো? অনেক খুশি আমি। চলো এগুলো হোটেলে যাই, রাতে বের হব। ওরা রাতে সমুদ্রের ধারে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকে। তারপর হোটেলে আসে। এসে ইরা ড্রেসগুলো পরে নেয়।
তো এখন বলো কেমন লাগছে? সবার সামনে বলাটা ঠিক হবে না, আমি আর তুমি ছাড়া তো কেউ নেই এখানে। কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো গল্পটা শুনবে, তারা তো জেনে যাবে। থাক, তাহলে আর বলতে হবে না, চলো তাহলে। এরপর যা হয় তা শুনে কাজ নেই। সকালবেলায় কারো কলে আকাশের ঘুম ভাঙে। কি হয়েছে বলো? স্যার, আপনাকে মারতে 40 জন লোক এসেছে। কবে হামলা করবে ওরা? এই তো আপনি ফেরার পরেই। খবর নিয়ে দেখো ওরা কোন জায়গায় আছে, তারপর ওদের যা করার করতে থাকো। ঠিক আছে স্যার, খোঁজ লাগাচ্ছি আমরা। ওরা খোঁজ করতে থাকে, আকাশও ওর কাজ করতে থাকে। 2 দিন কেটে যায়। ইরাও খুশি, কেননা অনেক বেশি ঘুরতে পেরেছে, সাথে শপিং তো করেছে অনেক বেশি সেজন্য। পরের দিন। স্যার, ওদের আস্তানার খোঁজ পেয়েছি। তাহলে ওদের উপরে নজর রাখো। মেরে ফেলবে কি ওদের? এখন না, আমি ফিরে আসি, তারপর না হয় ওদের একটা ব্যবস্থা করব আমি। ঠিক আছে স্যার, আমরা তাহলে বাড়িটার উপরে নজর রাখবো। কল কেটে দেয়। তবে এত কিছু হয়ে গেছে অথচ ইরাকে কোনো কিছু এখনো জানায়নি, কেননা শুধু শুধু ওকে টেনশন দিতে চায় না বলে কোনো কিছু আর জানায়নি। পরের দিন। আচ্ছা, আমরা তো কাল চলে যাব। হ্যাঁ, তো বলছিলাম কি, বাবা মার জন্য কিছু কিনবো কি? এখানে বলার কি আছে? তারপরও তোমাকে জিজ্ঞেস না করেই। তোমার যা যা ইচ্ছে হয় কিনে নাও। আচ্ছা, তাহলে চলো এখন যাই। বের হয়ে শপিং শেষ করে সকালে সবকিছু গুছিয়ে ওরা এয়ারপোর্টে আসে। ওখান থেকে নিজ দেশে আসে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে। এত সিকিউরিটি কেন? তাহলে কি সিকিউরিটি ছাড়াই যাব? তা বলিনি, কিন্তু তাই বলে এত সিকিউরিটিও আনতে বলিনি। যদি তুমি বুঝতে তাহলে তো হতোই। এখন চলো তাহলে। বাসায় ফিরে আসে। এসে ইরা ওর বাবা মাকে ওদের গিফটগুলো দেয়। ওনারা অনেক খুশি। তুমি তাহলে থাকো, আমি একটু আসছি। মাত্রই তো এলে, আবার ফিরে যাবে? কিছু কাজ আছে। রাত 8টার আগেই ফিরে আসবে। ঠিক আছে, আসবো। বের হয়ে কিছু সিকিউরিটি নিয়ে ওদের আস্তানা দেখার জন্য আসে। পুরো জায়গা দেখে নেয় ভালো করে। স্যার, আক্রমণ কি এখনই করবেন? এখন না, ওদের কাছে কি কি হাতিয়ার আছে তা তো জানি না। তাছাড়া তোমরা নিজেরাই তো ঠিক মতো হাতিয়ার আনোনি, তারপর তোমরা এসেছো 10 জন। তাহলে কি অন্য একদিন আসবো? হ্যাঁ, সেজন্য পুরো জায়গাটা আগে ভালো করে দেখে নাও। ওরা পুরো জায়গাটা দেখে নেয়, কিভাবে কি কি করতে হবে সেগুলো ওরা আইডিয়া নিয়ে নেয়। পরের দিন। ভাই, খবর পেয়েছি। কি পেয়েছিস? মন্ত্রী তো দেশে এসেছে। তাহলে তো খোঁজ নিতে হবে। কি রকম খোঁজ? ওর সাথে কয়টা গাড়ি থাকে, কতগুলো লোক থাকে, সবগুলো আগে জানতে হবে। তাহলে খোঁজ নেওয়া শুরু করি। সেটাই করো তাহলে। এরাও খোঁজ নেওয়া শুরু করে দেয়। ওইদিকে আকাশ এখন সিকিউরিটি পুলিশ রেডি করে রাখে। ওখানে যাকে পাবে তাকে মেরে ফেলবে, কাউকে বাঁচিয়ে রাখা চলবে না। জি স্যার, যেমনটা আপনার ইচ্ছে। স্যার, তাই বলে সবাইকে মেরে ফেলতে হবে? হবে, তবে আমিও তোমাদের সাথে যাব। যদি আপনার কিছু হয়ে যায়? আমি দরকার হলে দূরে থাকবো। ঠিক আছে, তবে গাড়িতেই থাকবেন। আচ্ছা, তাই হবে। যাওয়ার আগে বাসায় ফিরে আসে। এসে ইরার সাথে কথা বলতে থাকে। আচ্ছা শোনো, আমি একটা জায়গায় যাচ্ছি, ফিরতে রাত হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না। কি বলো, এত রাত করে বাইরে কেন থাকবে? সে অনেক কাজ বাকি আছে, তোমাকে পরে একটা সময় না হয় বলবো। এখন তাহলে আমি আসি। সাবধানে থেকো, আমি কিন্তু অপেক্ষা করব তোমার জন্য। বের হয়ে 20 জন সিকিউরিটি আর 10 জন পুলিশ নিয়ে চলে আসে আস্তানার কাছে। আপনি গাড়িতে থাকবেন, আপনার জন্য 5 জন সিকিউরিটি রেখে গেলাম। এরা 5 জন যদি এখানে থাকে, তোমরা তো লোকজন কম হয়ে যাবে। সমস্যা হবে না, এই চলো তোমরা। ওদের নিয়ে আস্তানা মেন গেটে চলে আসে। এক এক করে যাকেই সামনে পাচ্ছে তাকে মারতে থাকে। এভাবে রাজীবদের অনেক লোককেই মেরে ফেলা হয়। বস, আমাদের লোকজন তো কম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে আক্রমণ করো ওদের উপর। এভাবে আরো কিছুক্ষণ আক্রমণ করতে থাকে। রাজীবদের সাথে আরো 3-4 জন লোকই জীবিত আছে। ওরা পালিয়ে যেতে চাইলে ওদের ধরে ফেলে। পালানোর কি এতই সহজ? ওদের নিয়ে মন্ত্রী স্যারের কাছে চল। ওখানে এসে ওদের সাথে কথা বলতে থাকে।
ওরাও সব সত্যি বলে দেয় এক এক করে। এবারে তো আমাদের ছেড়ে দিন। তোদের বসের কাছে তোদের নিয়ে যাচ্ছি, ওখানে না হয় বাকিটা হিসেব করে নিতে পারবি। বসের কাছে নিয়ে আসে। ওরাও রাজীবকে দেখে অবাক হয়। বস, আমরা পারিনি। সত্যি তোদের দিয়ে কোনো কাজ হবে না। সামান্য একটা কাজ তোরা করতে পারলি না। এখন আর আফসোস করে কোনো লাভ হবে না। তখনই একজন পুলিশ আসে ওখানে। স্যার, আর একজন আইএএস অফিসার আছে, তাকেও ধরতে হবে। আমি তো আছি, সে পুরনোভাবে বডিগার্ড হয়ে যাব। না জানি কোন অফিসারের জায়গায় আমাদের মতো জেল হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।